হেই গাইস, হোয়াটসঅ্যাপ ডার্ক এক্স মুভি এক্সপ্লেন চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। নর্দার্ন আমেরিকায় এমন এক ধরনের জাতি বসবাস করে যাদেরকে বলা হয় ওয়েজ উপজাতি, আর এই ওয়েজ উপজাতিকে রেড ইন্ডিয়ানও বলা হয়। এই রেড ইন্ডিয়ান উপজাতিটি সবসময় সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত ছিল। এরপর তাদের এলাকায় তেলের সন্ধান দেখা গেল, কিন্তু তেলের খনি দেখার পর যেন তাদের জীবনে নেমে আসলো অভিশাপ। আর এই হোতা কাহিনীর উপর নির্মাণ করা হয়েছে দ্য কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন মুভিটি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই সেই ওয়েজ উপজাতিগুলো এক ধরনের অনুষ্ঠান করছে। মূলত এটা ছিল এক ধরনের রিচুয়াল, আর তারা সেই রিচুয়ালে কান্নাকাটি করছিল। কারণ হলো তাদের এই রিচুয়ালগুলো এক সময় আর থাকবে না, তাদের বর্তমান প্রজন্ম সেগুলো ভুলতে চলেছিল। ওয়েজ রেড ইন্ডিয়ানের মাটিতে তেলের সন্ধান পাওয়া যায়, যার ফলে দূর দূরান্ত থেকে সাদা চামড়ার লোকেরা এদেশে এসে বসবাস শুরু করতে লাগে, আর তারা তাদের কালচারগুলো এই এলাকায় ছড়িয়ে দিতে শুরু করে, যার ফলে বর্তমান প্রজন্ম ও তাদের রিচুয়ালগুলো ভুলতে শুরু করে। আর যেহেতু সেখানে তেলের সন্ধান পাওয়া গেছিল, তাই খুব দ্রুত সেই এলাকায় শিল্পায়ন হতে শুরু হয়। তেলের সন্ধান পাওয়া যাওয়ার পর সেখানে যদিও শিল্প কলকারখানা গড়ে উঠেছিল, কিন্তু জমির মালিক ছিল সেই ওয়েজ রেড ইন্ডিয়ানগুলো। তাদের জমি ইচ্ছা মতো বিতরণ করার সুযোগ পেত, যার ফলে তারা দ্রুত টাকা কামাতে শুরু করে এবং তাদের জীবন আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে। আর তারপর আমরা এই গল্পের মূল নায়ক অ্যানেস্ট বোকারকে দেখতে পাই, যে প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরে এসে তার আঙ্কেলের সাথে দেখা করার জন্য। যখন সে গাড়ি দিয়ে সেখানে পৌঁছায়, তখন গ্রিক নামের একজন তার সাথে দেখা করতে আসে, আর এত জমি দেখে সে আসলে জানতে চায় যে এই জমির প্রকৃত মালিক কে। তখন হেনরি খুব গর্ব করে উত্তর দেয় যে এই জমির মালিক রেড ইন্ডিয়ানরা। আর অ্যানেস্ট বোকা তার আঙ্কেলের সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায়। তার আঙ্কেল মূলত সেখানে পশুপালন করে জীবনযাপন করত এবং তার এলাকায় খুব নাম ডাক ছিল। আর রেড ইন্ডিয়ানদের সাথে তার জীবনযাপন খুবই ভালো চলছিল এবং রেড ইন্ডিয়ানরা তাকে খুব সম্মানও করত। অ্যানেস্ট বোকারের আঙ্কেলের সেখানে পলিটিক্যাল পাওয়ারস অনেক বেশি ছিল, তাই তিনি অ্যানেস্টকে মূলত কিছু কাজ করার উদ্দেশ্যে ডেকেছিল। কিন্তু অ্যানেস্টকে দিয়ে কি কাজ করানো হবে তখন সেটা পরিষ্কার ছিল না। তারপর তার আঙ্কেল তাকে একটি বই দেয় এবং সেখানে রেড ইন্ডিয়ানদের নিয়ম কানুন লেখা ছিল। তিনি অ্যানেস্টকে এই বইটি খুব ভালো করে পড়ার জন্য বলে এবং জিজ্ঞাসা করে সে কোনো মেয়েকে পছন্দ করে কিনা। অ্যানেস্ট উত্তর দেয় তার কোনো ব্যক্তিগত পছন্দ নেই, তবে যে কোনো মেয়েকে সে বিয়ে করতে আগ্রহী। আর এদিকে ঘটনা অন্যদিকে মোড় নেই। বিভিন্ন জায়গায় মানুষের লাশ পাওয়া যেতে শুরু করে এবং অনেক হত্যাকে সুসাইড বলে চালিয়ে দেওয়া হয়। আর এরপর আমরা মলি নামের একটি মেয়েকে দেখতে পাই। এখানে আমরা ক্যালসি নামেও আর একজন লোককে দেখতে পাই, যার সাথে অ্যানেস্টের খুব ভালো সম্পর্ক ছিল, আর তারা একসাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধও করেছিল। কেলসিও সেখানে একটি রেড ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করে। ইন্ডিয়ান মেয়েটি ছিল একজন ফুল ব্লাড, আর এখানে ফুল ব্লাড শব্দটির অর্থ হচ্ছে সেই মেয়েটির বাবা, দাদা, মামা, চাচা, মানে হচ্ছে 14 গোষ্ঠী ওয়েস। এর অর্থ হচ্ছে মেয়েটি যদি মারা যায় তাহলে সমস্ত সম্পত্তির মালিক সে একাই হতে পারবে। আর মূলত সাদা চামড়ার লোকেরা সেখানে সম্পত্তির লোভে ওয়েস মেয়েদের বিয়ে করত। আর কিম যখন জানতে পায় তখন সে খুব অবাক হয়। মেয়েটি ছিল অনেক সম্পত্তির মালিক, এটি ছিল একটি ব্যবসার মতো। তাই যদি কোনোভাবে অ্যানেস্ট ওই মলি মেয়েটাকে বিয়ে করতে পারে তাহলে সে অগাধ সম্পত্তির মালিক হতে পারবে। আর এরপর আমরা দেখতে পাই যে অ্যানেস্ট সেই মেয়েটির পেছনে ঘোরা শুরু করছে, মলিকে ইমপ্রেস করার জন্য অনেক চেষ্টা করছে। কিন্তু মলি বুঝতে পারে যে অ্যানেস্ট সবার চেয়ে একটু আলাদা, কারণ তার চাচা কিং এর অনেক টাকা ছিল এবং অনেক নাম। অন্যদিকে মলির দুটি বোন ছিল, একজনের নাম ছিল মিনি এবং আরেকজনের নাম ছিল অ্যানা। মিনি ছিল খুব অসুস্থ এবং হুট করে একদিন সে মারা যায়। আর মিলি মারা যাওয়ার পর তার স্বামী তার সম্পত্তির মালিক হয়। আর অন্যদিকে দেখা যায় মিলির মার অনেক বয়স হয়েছে। মিলির বোন অ্যানা সে বন্দুক নিয়ে ঘুরতো, আর অ্যানেস্ট যত তাড়াতাড়ি সম্ভব মলিকে বিয়ে করতে চাই। আর অন্যদিকে মলিও তাকে আস্তে আস্তে পছন্দ করা শুরু করে। তারপর একদিন মলি এবং অ্যানেস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মলির ডায়াবেটিস ছিল আর তার বাঁচার সম্ভাবনা ছিল কম। সাধারণত রেড ইন্ডিয়ানরা 50 বছরের বেশি বাঁচতে পারত না, আর অ্যানেস্টের চাচা তাকে বুদ্ধি দেয় সে যেন মলির যত্ন না নেয়। এদিকে সেই রেড ইন্ডিয়ানের দেশে হত্যালীলা শুরু হয়। প্রচুর রেড ইন্ডিয়ানরা হত্যা হচ্ছিল, সুষ্ঠু তদন্ত করেও কোনো কারণ পাওয়া যাচ্ছিল না। তখন চার্টি নামের একজন মারা যায়, যার হাজবেন্ডের নাম ছিল ক্যাসিল। আর সিনেমা শুরুতে আমরা ক্যাসিলকে দেখতে পাই। ক্যাসিল ছিল অ্যাস্ট্রে
ক্যাটরিনের বন্ধু। কিছুদিন পর অ্যানা মারা যায়। অ্যানা মারা যাওয়ার পর সবাই নড়ে চড়ে বসে। সবাই ধারণা করে এই সাদা চামড়া মানুষের জমির কারণে প্রতিটি মানুষ হত্যা হচ্ছে। আর তখন এটা ঘোষণা করা হয় যে এনার হত্যাকারীকে যে ধরিয়ে দিতে পারবে তাকে $5000 পুরস্কার দেওয়া হবে। এমনকি এনার বোন মলি একজন প্রাইভেট ডিটেকটিভ ভাড়া করার চিন্তা করে। শুধুমাত্র তাই নয়, এনার হত্যাকারীকে যে ধরিয়ে দিতে পারবে তার জন্য কিমও পুরস্কারের ঘোষণা দেয়। আর কিম সেখানে পলিটিক্যালি অনেক শক্তিশালী ছিল, তো সে আসলে তার নাম জাহির করার জন্য $1000 পুরস্কার ঘোষণা করে। তারা সিদ্ধান্ত নেই তারা একজন রিপ্রেজেন্টেটিভের ওয়াশিংটনে পাঠাবে, সেখানকার সরকারের সাথে কথা বলে তদন্ত টিম গঠনের জন্য। কিন্তু যখন সেই লোকে তদন্ত টিমের জন্য পাঠানো হয় তাকে সেখানে মেরে ফেলা হয়। আর এদিকে মলি যে প্রাইভেট ডিটেকটিভ ভাড়া করেছিল সে জানায় যে এনা প্রেগনেন্ট ছিল। আর এদিকে তার ছোট বোন মিনের হাজবেন্ড তার অন্য আরেকটি বোনকে বিয়ে করার চেষ্টা চালায়। তার ইচ্ছা ছিল সেই বোনটিকে বিয়ে করে তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়া। আর এদিকে কিম একজন লোককে ভাড়া করে বিলকে হত্যা করার চেষ্টা করে। মূলত বিল এবং তার ওয়াইফ যদি মারা যায় তাহলে ফাইনাল পরিবারের সমস্ত সম্পত্তি তাদের হাতে আসবে। সে তাকে এটা বলে যে তুমি যদি তাদের হত্যা করতে পারো তাহলে আমি আমার গাড়িটি তোমায় দিয়ে দেবো। আর গাড়ির লোভে এটা করার পরিকল্পনা করে। এদিকে সেখানকার পলিটিক্যাল পাওয়ারফুল পারসন কিম সেটা কিন্তু সবাই জানতো। এদিকে দেখা যায় যে অ্যানা খুব অসুস্থ ছিল কারণ তার ডায়াবেটিস ছিল আর তার জন্য প্রচুর ইনসুলিন লাগতো। আর ইনসুলিন সাপ্লাই করতে আসতো দুজন ডাক্তার। এরপর আমরা দেখতে পাই ক্লাফি ধরা পড়ে যায়। যখন সে বিলকে হত্যা করতে যায় তখন পুলিশ তাদের ধরে ফেলে। আর ওদিকে পুলিশের সাথে কিমের ভালো সম্পর্ক থাকায় তারা বেঁচে যায়। এটা জানতে পারে যে সে গাড়ি চুরি করার প্ল্যান করে সেই ইনসুলেন্সের টাকা মারার চিন্তা করেছে। এটা জানতে পেয়ে সে খুব রেগে যায় এবং সে বলে আমাদের মূল উদ্দেশ্য কাইলার পরিবারের সম্পত্তি দখল করা। পরিবারের 3 জন সদস্য মারা গেছে, অর্থাৎ তোমাকে ধৈর্য ধরতে হবে। আমি এমন কিছু চাই না যে মানুষের সন্দেহ তোমার উপরে পড়ুক। আর তোমরা কেন আমার পরিকল্পনা ছাড়া এইসব কাজ করেছো? এটা বলে সে প্রচন্ড রেগে যায়। আর এনা আরো অসুস্থ হয়ে পড়ে। আর সে বুঝতে পারে যে এই ইনসুলিন নেওয়ার কারণে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে। আর তাই সে সিদ্ধান্ত নেই যে সে আর ইনসুলিন নেবে না। কিন্তু এরপর সে তার স্বামী তাকে বোঝায় ইনসুলিন না নিলে তুমি ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে যাবে। তারপর এনা ইনসুলিন নেওয়ার জন্য রাজি হয়। এরপর হেনরি নামক একজন লোককে দেখা যায় যার স্ত্রী একজন সাদা চামড়ার লোকের সাথে সম্পর্ক স্থাপন করেছে এবং পালিয়ে গেছে। এতে হেনরি তার স্ত্রীকে হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং হত্যা করতে গিয়ে ধরা খায়। তখন টিমের কাছে বিচার আসে। এরপর আমরা এটা জানতে পারি যে হেনরি আসলে মলের প্রথম স্বামী ছিল। এই জন্য কিম তাকে হত্যা করতে চায়, কারণ যদি মলি মারা যায় হেনরি তার অর্ধেক সম্পত্তি পাবে। এই জন্য তারা জন নামের একজন লোককে ভাড়া করে যে হেনরির সাথে বন্ধুত্ব করে এবং হেনরিকে হত্যা করার পরিকল্পনা করে। আর একদিন তারা হেনরিকে প্রচুর পরিমাণের মদ খাওয়ায় এবং খোলা একটি জায়গায় নিয়ে যায়। এরপর তারা হেনরিকে পেছন থেকে গুলি করে এবং হেনরিকে হত্যা করে। আর এই খবরটি মলের কাছে আসে। এদিকে মলি প্রেগনেন্ট হয়ে পড়ে এবং এই খবরটি টিম জানতে পারে। আর টিম এটি জেনে মোটেও খুশি হয় না, কারণ যদি মলির সন্তান হয় তাহলে মলির মৃত্যুর পর সমস্ত সম্পত্তি তার সন্তানেরা পাবে। আর এদিকে প্রাইভেট ডিটেকটিভরা এটা খুঁজে বের করে যে আসলে হেনরির হত্যা করা হয়েছে সেই সুসাইড করেনি, কারণ তাকে পেছন থেকে গুলি করা হয়েছিল। আর পেছন থেকে কখনো সুসাইড করা যায় না। আর অ্যানেস্ট মলির কাছে ব্যাপারটি এমন করে সাজায় সেটা দেখে মনে হয় এই ব্যাপারটির সাথে একদমই সে জড়িত নয়। এরপর সে মলিকে বলে যে হেনরি সুসাইড করেছে। এদিকে সারা শহরে আলো জ্বলিয়ে রাখা হয় যেন দেখে মনে হচ্ছিল এখানে কোনো উৎসব চলছে। আর আসলে এটি কোনো উৎসবই ছিল না, বরং প্রতিটি ওয়েজরা প্রচন্ড ভয়ে আতঙ্কিত ছিল, কারণ তাদের কমিউনিটির প্রতিটি লোক এগুলো আস্তে আস্তে মারা যাচ্ছিল। এরপর আমরা দেখি যে কিম বুঝতে পারে তাদের ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। আর তাই সে রয়ের কাছে যায়। আর রয় হলো সেই ব্যক্তি যার সাথে হেনরির স্ত্রীর সম্পর্ক ছিল। আর এটা নিয়ে হেনরি এবং রয়ের মধ্যে খুব ঝামেলা হয়েছিল। অন্যদিকে কিম ছিল প্রচন্ড স্বার্থপর আত্মকেন্দ্রিক একজন মানুষ যে কিনা টাকা ছাড়া আর কিছুই বুঝতো না। তাই সে রয়কে বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও, কারণ পুলিশ তোমাকে হেনরির হত্যাকারী হিসাবে চিহ্নিত করতে পারে। আসলে কিম চাচ্ছিল রয়কে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করার। মানে হচ্ছে যদি রয় পালিয়ে যায় তাহলে পুলিশ তাকে সন্দেহ করবে আর কিম ধরা পড়বে না। কিন্তু রয় বলে আমি তো কোনো দোষ করিনি, আমি কেন পালাবো? তাছাড়া আমি যদি পালিয়ে যাই তাহলে সন্দেহ তো আমার উপরেই পড়বে। আর এদিকে এই রেড ইন্ডিয়ানরা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তারা শহরের সবকটা লাইট জ্বালিয়ে রাখে। আর তারা তাদের কমিউনিটির কাছে সে হত্যাকারীকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। আর অন্যদিকে কিছু কিছু রেড ইন্ডিয়ানরা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। আর এদিকে ঘটে আরেকটি মারাত্মক ঘটনা। মলির একটা বোন জীবিত ছিল। একদিন তার বাড়িতে প্রচন্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে তারা বাড়ির পরিচালিকার দেহটি তত্ত্ববিক্ষত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখতে পায়। আর এভাবে সেই পরিবারের প্রতিটি সদস্য মৃত্যুবরণ করে। আর এরপর মলি সিদ্ধান্ত নেয় যে সে নিজেই ওয়াশিংটন যাবে এবং ব্যাপারটি ইনভেস্টিগেট করবে। আর সেই উদ্দেশ্যে সে রওনা হয়। এর
এরপর আমরা দেখতে পারি যে মলি প্রেসিডেন্টের সাথে দেখা করে এবং তার কাছে সাহায্য চাই, আর সে প্রেসিডেন্টকে জানায় যে পুলিশ তাদেরকে কোনো রকমের সাহায্য করছে না। মলির এই কাজটি কিম পছন্দ করে না, আর তাই সে দুই ডাক্তারকে বলে যে ইনসুলেশনের সাথে এমন কিছু মিশিয়ে দিতে যেন মলি আর সাধারণভাবে চলাফেরা না করতে পারে। আর অ্যানেস্ট বুঝতে পারে যে সে কাজটি একদমই ঠিক করছে না। এদিকে মলির ছোট বাচ্চাটিও অসুস্থ হয়ে যায়, আর তাই সে তার বাচ্চাটিকে একটা আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয়। অ্যানেস্ট কিমের কথা মতো প্রতিটি পদক্ষেপ নিতে থাকে। এদিকে কিম নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করে, কিন্তু সন্দেহ তার দিকেই যায়। এরপর আমরা দেখতে পাই ব্যুরো অফ ইনভেস্টিগেশন থেকে লোক এসেছে, আর তারা পুরো ব্যাপারটি ইনভেস্টিগেশন করে দেখবে। রাশি এলাকার একজন বড় বৃদ্ধ লোকের সাথে কথা বলে এবং জানতে পারে যে এখানে সত্যিকার অর্থে কি হয়েছে। প্রথমে দেখা যায় যে মলির বোনগুলো কিভাবে মারা গেছে। এলসির প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সে আরেকটি ওয়েস্ট মেয়েকে বিয়ে করে, আর যার দুটো সন্তান ছিল। এলসি উকিলের সাথে কথা বলে বোঝার চেষ্টা করে যে যদি তার দ্বিতীয় স্ত্রী মারা যায় তাহলে সে সম্পত্তি পাবে কিনা, আর উকিল তাকে জানিয়েছিল সে সম্পত্তি সে তখনই পাবে যখন দুটি বাচ্চা মারা যাবে। তারপর এলসি টাকার জন্য দুটি বাচ্চাকেও হত্যা করে। এরপর দেখা যায় কিম তার পশুপালনের জন্য যে ফার্ম রয়েছে তার উপর 30,000 টাকার ইন্স্যুরেন্স করে, এবং সেই রাতে সে ফার্মটি জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করে যেন 30,000 টাকা পায়। আর এফবিআই এই পুরো ব্যাপারটি বুঝতে পারে। এরপর আমরা দেখতে পাই মলি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। পরে অবস্থা এতটাই খারাপ হয় যে তাকে বাঁচানো সম্ভব হচ্ছিল না। তখন ব্যুরো অফ ইনভেস্টিগেশন টিম তাকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যায়, আর যখন তাকে ইনসুলিন দেওয়া বন্ধ করা হয় তখন সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এরপর এফবিআই এর ব্যুরো অফ ইনভেস্টিগেশন টিম অ্যানেস্টকে গ্রেফতার করে নিয়ে যায়। আর অন্যদিকে মলি বুঝতে পারে যে তার প্রতিটি বোনের হত্যার পিছনে অ্যানেস্ট জড়িত। তাই সে অ্যানেস্টের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি আমার ইনসুলেন্সে আসলে কি মেশাতে। আর অ্যানেস্ট বুঝতে পারে আর সত্যি লুকিয়ে লাভ নেই, তাই সে মলিকে বলে দেয় যে বিষ মেশাতো। আর তখন মলি তাকে ছেড়ে চলে আসে। আর এরপর আমরা দেখতে পাই যে অ্যানেস্ট আর কিমের উভয়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়, আর পলিটিক্যাল পাওয়ারের কারণে কিম তার সাজা শেষ হওয়ার কারণে বের হয়ে আসে। আর অন্যদিকে অ্যানেস্ট জেলে অনেক ভালো ব্যবহার করেছিল, তাই তার সাজা কমিয়ে দেওয়া হয়। আর অপরদিকে আমরা দেখতে পারি যে হেনরির হত্যাকারীর সবারই যাবজ্জীবন কারাদণ্ড হয়। অবশেষে রেড ইন্ডিয়াদের জীবনে শান্তি ফিরে আসে, আর এভাবেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির কাহিনী যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি যেন নতুন মুভির কাহিনী রিলিজ হলে সেটার আপডেট তোমার কাছে চলে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সেই পর্যন্ত শুভকামনা।